আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন টেলি সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশে এবং বিদেশে বসে যারা চ্যানেল আই এর এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তার পাশে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তারেক শামসুর রহমান। সবশেষে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার আমিরুল ইসলাম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়েছে এবং এই পঞ্চদশ সংশোধনী নিয়ে সমাজে, রাজনৈতিক মহলে, মিডিয়ায় নানা রকম আলোচনা হচ্ছে, নানা রকম সমালোচনা হচ্ছেও বলা যায়। আমরা আপনাদের স্মরণ থাকতে পারে গত শুক্রবারের গ্রামীণ ফোন টেলি সময় অনুষ্ঠানে এই পঞ্চদশ সংশোধনীর একটা অন্যতম উপাদান ছিল, যারা যে সংশোধনের মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি উঠে গেছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেজন্য আজকে আমরা সেটার উপর খুব জোর দেব না। আজকে আমরা দেখব যে পঞ্চদশ সংশোধনের অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করে দেখতে চাই। তবে সময়ের সীমাবদ্ধতার জন্য আমরা পঞ্চদশ সংশোধনের সবগুলো বিষয় হয়তো স্পর্শ করতে পারবো না। যতটা সম্ভব আমরা আলোচনা করব। যদি আমরা বেশি আলোচনা করতে না পারি, আমরা ভবিষ্যতে আরো একটি পর্ব এটা নিয়ে আলোচনা করব। প্রথমে ডক্টর বদিউল আলম মজুমদার, পঞ্চদশ সংশোধনীর ইতিবাচক দিকগুলো কি মনে হয় আপনার, যদি আপনার দৃষ্টিতে থাকে কোনো ইতিবাচক দিক? সবকিছুরই কিছু ইতিবাচক দিক থাকে, নেতিবাচক দিক থাকে। তো ইতিবাচক দিক, একটা ইতিবাচক দিক হলো আমি মনে করি এটাতে পরিবেশ, জীববৈচিত্র্য এগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের সংবিধান যখন রচিত হয় 1972 সালে, তখন এই বিষয়গুলো খুব একটা গুরুত্বপূর্ণ ছিল, আলোচিত হতো না। তো এই বিষয়টা এসছে। তারপরে আমাদের ধর্মনিরপেক্ষতার বিধান, যার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে, যার ভিত্তিতে মানুষ প্রাণ দিয়েছে, ধর্মনিরপেক্ষতার বিধান আবার সংবিধানে সন্নিবেশিত হয়েছে। তারপরে আমরা এই দুটোই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিবাচক বলে। আরেকটা যেমন যে আমাদের যদিও আদিবাসীদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি, কিন্তু আমাদের যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী, এদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এগুলোই আমি মনে করি গুরুত্বপূর্ণ। কিন্তু আদিবাসী নিয়ে একটা বিতর্ক শব্দ ব্যবহার নিয়ে আমার মনে হয় এত বছর পরে এই বিতর্কটা ঠিক বাঞ্ছিত ছিল না। যাই হোক, ডক্টর তারেক শামসুর রহমান, ইতিবাচক দিক কি আপনার দৃষ্টিতে? এগুলো ছাড়া আর কিছু আছে? ইতিবাচক দিকের কথা যদি আমরা বলি, বদি ভাই কিছু নতুন কোন পয়েন্ট, নতুন যেটা হতে পারে যে একটা জিনিস আমি খেয়াল করলাম যে নির্বাচন কমিশনের সংখ্যা বাড়ানো হয়েছে, কমিশনার। এবং আরেকটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেটা হচ্ছে যে মুজিবনগর সরকারের যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশনটা সংবিধানে এসছে এবং এটা মনে করি আমার কাছে একটা খুব পজিটিভ দিক। এবং রাষ্ট্রধর্ম ইসলাম রয়ে গেছে, আমি মনে করি এটাও একটা পজিটিভ দিক, এগুলো আছে। এবং একটা পর্যায়ে এটাও বলা হচ্ছে যে জাতি হিসাবে আমরা বাঙালি, কিন্তু নাগরিক হিসাবে আমরা বাংলাদেশি। এগুলো আমার মনে হয় একটা পজিটিভ দিক হিসাবে আমরা বিবেচনায় নিতে পারি। এবং মহিলা আসন সংখ্যা 50 বাড়ানো হয়েছে, আমার মনে হয় এটাকে আমরা ইতিবাচক দিক হিসেবে গ্রহণ করতে পারি। ধন্যবাদ ডক্টর রহমান। ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব, আপনার দৃষ্টিতে আর কোন পয়েন্ট? মূলত আমার মনে হয় যে এই পঞ্চদশ সংশোধনীটা আনা হয়েছে সুপ্রিম কোর্টের যে রায় সেগুলোকে বাস্তবায়ন করা এবং 72-এর সংবিধানে যতখানি সম্ভব ফিরে যাওয়া, বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক বিশ্বায়নের যে বাস্তবতা, তার নিরিখে 72-এর সংবিধানে যতখানি যাওয়া সম্ভব সেই প্রচেষ্টা দুটো হয়েছে। এবং তার ফলে আমাদের যে মূল প্রস্তাবনা সেটা সঠিকভাবে ফিরে এসেছে। আমাদের রাষ্ট্রের যে মূল যে নীতি সেগুলো পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের এই ভবিষ্যতে যাতে এ ধরনের কোন সামরিক শাসন বা অবৈধ ক্ষমতা দখলের দুর্বিপাকে পড়তে না হয়, তার বিরুদ্ধে একটি যে শক্ত অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুডিশিয়ারি এবং লেজিসলেচার তারা সম্পূর্ণ একমত হয়ে এই কাজটা করেছে। জুডিশিয়ারির যে নির্দেশনা ছিল পঞ্চম সংশোধনীর রায়ে, তা বাস্তবায়ন তারা করেছেন। তো তার ফলে আমার মনে হয় যে জনগণের যে ক্ষমতার মালিক সংবিধান এবং তার যে জায়গাটা সেটা অনেক মজবুত হয়েছে। এছাড়াও যে কথা বদিউল আলম মজুমদার সাহেব বললেন যে আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠী ইত্যাদি, তো এই ব্যাপারে অবশ্য আমি মনে করি যেটাকে আরো
আর্টিকুলেট করা যেত। আমাদের যেমন জীব বৈচিত্র্যের কথা বলা হয়েছে, করার কথা, এটা সবচেয়ে বড় যে কাজটি দরকার ইতিহাস বোধটাকে ফিরে আনা, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের ঋতু বৈচিত্র্য এবং মানব বৈচিত্র্য এবং নানা দেশের নানা জাতির সংমিশ্রণের, এবং তাদের এসেছে আমাদের একটা জিনিস কমন, যে আমরা কখনো বিদেশিদের কাছে পরাজয় মেনে নেইনি, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আর্যদের যেমন আসতে দেয়নি, আলেকজান্ডারকে ফিরিয়ে দিয়েছি, অথবা আমরা কারোর পদানত হতে চাই না বা পারি না। এই বৈশিষ্ট্য নিয়ে আমরা জাতি, ক্ষুদ্র জাতি সবাই একত্রিত আছি। অতএব বাঙালি জাতীয়তাবাদ যেটা, এটা কোনো সংকীর্ণ জাতীয়তাবাদ হতেই পারে না। আমরা একই পরিবারে, একই বাড়িতে নানা রঙের মানুষ বসবাস করে, তো সেই কারণে আমার মনে হয় সেটা দেখা দরকার আমাদের অধ্যাপক যারা আছেন তার এই ব্যাপারে। ধন্যবাদ ব্যারিস্টার আমিরুল ইসলাম। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো ইতিবাচক দিক আছে, যেগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো এবং বাংলাদেশের রাজনৈতিক দর্শন ইত্যাদির জন্য খুবই প্রাসঙ্গিক এবং খুব জরুরি ছিল। যারা এই সংশোধনীগুলো এনেছেন, এই জাতীয় সংসদের সম্মানিত সদস্যদের আমরা অভিনন্দন জানাই। এটা সংবিধান, একটা জাতির দলিল, তার মধ্যে এগুলো সন্নিবেশিত হয়েছে। আমরা এবার দেখার চেষ্টা করব এই পঞ্চদশ সংশোধনীতে নেতিবাচক দিক কি রয়েছে, যে জন্য এত সমালোচনা হচ্ছে, সেগুলো একটু আমরা পয়েন্ট আউট করার চেষ্টা করি। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার দৃষ্টিতে নেতিবাচক দিক কি এই পঞ্চদশ সংশোধনীতে? আমার মনে হয় অনেকগুলো নেতিবাচকই নয়, ভীতিপ্রদ দিক রয়েছে, যেটা আমাদেরকে ভবিষ্যতে সংকটের দিকে ঠেলে দিতে পারে। আমি কয়েকটা উল্লেখ করব। একটা অবশ্য যে সংবিধানের যে 7 ক এবং খ অনুচ্ছেদ যুক্ত হয়েছে, যেমন 7 কতে বলা হয়েছে কেউ যদি বল প্রয়োগ করে ক্ষমতা দখল করে এবং ক্ষমতা দখল করে যদি সংবিধান পরিবর্তন করে কিংবা বাতিল করে, তারা দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হবেন। এবং এই কাজে যে এবং তারা যদি সংবিধান কিংবা সংবিধানের কোনো অনুচ্ছেদ সম্পর্কে জনগণের অনাস্থা সৃষ্টি করে, সেটাও দেশদ্রোহিতা হবে। এই দুই কাজে যারা উস্কানি দেবে, সহযোগিতা করবে কিংবা কোনোভাবে তাদের সাথে ওই যে একমত হবে, তারাও কিন্তু দেশদ্রোহিতার দোষে দুষ্ট হবে। তো এটা আমি মনে করি যে নাগরিকের বাকস্বাধীনতার প্রতি একটা বিরাট হুমকি। কারণ যে কোনো রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এটা ব্যবহার করা যাবে এবং প্রতিবাদী কণ্ঠের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এবং গণতন্ত্র হতে হলে গণতন্ত্র কিন্তু বিরোধী দল ছাড়া, রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়া হয় না। গণতন্ত্র কিন্তু যে প্রতিবাদী কণ্ঠ ছাড়া হয় না। এবং এই বিষয়গুলো আমি মনে করি, এই যে দেশদ্রোহিতার এই যে বিধান, এটা কিন্তু এই যে আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতা আছে, তারা ক্ষমতা যখন থাকবে না তখন তাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। যেমনিভাবে আমি ফ্লোর দিচ্ছি, ফোনটা একটু নিয়ে নিই, অনেকক্ষণ ধরে ফোনটা বাজছে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি ফারুক বলছি বাসাবো থেকে। জি বলুন ফারুক সাহেব। জি, আমার একটা প্রশ্ন হলো যে আমরা তো স্বাধীনতার পর থেকে একটা সংবিধান বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে, ঠিক আছে, সংশোধিত হয়েছে। তো আমাদের সংশোধনের থেকে ইমপ্লিমেন্টেশনটা কি আমরা ভালোভাবে দেখতে পারি না? যে এটা সংশোধনী হলো, ঠিক আছে, সেটা কতটুকু ইমপ্লিমেন্টেশন হলো? জি, এই ব্যাপারে আমি আপনাদের মতামত। জি জি, ধন্যবাদ। এটা আপনার একটা ওপিনিয়ন, আমরা প্রচার করলাম আপনার মতামত। ডক্টর মজুমদার, আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি প্রথমে পয়েন্টগুলো বলেন ডিটেইলসে যাওয়ার আগে, তাহলে আমরা সময়ের প্রতি সুবিচার করতে পারব। আরেকটা হলো, তো এটা প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে, যেমনিভাবে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, এটাও ব্যবহৃত হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। আরেকটা হলো যে সংবিধানের অনেকগুলো ধারা, প্রায় 1/3 অনুচ্ছেদ, এটা ওই যে সংশোধনের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। এগুলো মৌলিক বিষয়। তো এখন এই যে মৌলিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামো নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং সংবিধানের 1/3 মৌলিক কাঠামো হতে পারে না। একটা দালানের যে ইয়ে থাকে, পিলার থাকে, এগুলো মৌলিক হতে পারে, কিন্তু একটা জানলা মৌলিক হতে পারে।